সাদিক অ্যাগ্রোকে ভেঙে দেওয়া হয়েছে। ব্যাপারটি সরকারের দৃষ্টিভঙ্গিতে সঠিক ছিল, যেহেতু ওটা খালের উপরের জমি ছিল। ইটস ওকে। খাল দখল করে যে যিনি এটা করেন না কেন, সেটা দখলদার সবসময় অবৈধ হয়ে থাকেন, সেক্ষেত্রে সেটা সরকারের ডিসিশন ঠিক আছে। বাট এখানে একটা কথা আছে, সরকার খাল উন্মুক্ত করুন, যারা অপশক্তি আছেন, দখলদার আছেন, তাদের বেদখলের হাত থেকে আমাদের জনসম্পদকে রক্ষা করুন। কিন্তু এখানে একটা আছে, সেটা হচ্ছে একটা বার্তা আছে, সেটা হচ্ছে আপনারা আমাদের সবাই সাবধান হয়ে যেতে হবে যে এই সরকার যদি কোনো ডিসিশন নেয় কোনো ব্যাপারে, তাহলে সেখান থেকে তিনি সরে আসেন না, শক্তি যেখানেই হোক। কোনো শক্তি কিন্তু সরকারের শক্তির উপরে না। সো আমরা এখন থেকে সাবধান হয়ে যাব, যারাই আমরা আমাদের থেকে মানে আমাদের অপকর্মগুলো তো নিজেরাই জানি কি করছি, সেখান থেকে উই হ্যাভ টু সিকিউর দায়সা। এখন আমি সাদিক আকরুকে বলি, ভাই সাদিক আকরু আসলে কতটা অন্যায় করেছে, তার অন্যায়ের মাত্রাটা কতটুকু। আমি যদি নিরপেক্ষ দৃষ্টিতে বিচার করতে চাই, উনি একটা প্রতিষ্ঠান দিয়েছেন, সে প্রতিষ্ঠানে উনি পশু লালন পালন করেন, উনি শিক্ষিত ব্যক্তি। আমি যতটুকু জানি উনি জালালাবাদ যে এআই আছে না, জালালাবাদের রঙিন ঢেউটিন টিনের চাইতে ওর দিকে বেশি দিন এই কোম্পানিরই উনি এক মানে মালিকের ছেলে। উনি মনে হয় ছোট ছেলে হতে পারেন মেবি। ওনার বাড়ি হলেন সিলটে। আপনারা আমাকে মনে করেন না যে আমি সাদিক আগ্রহর ইমরান সাহেবের বন্ধু। আমি আসলে ওনার ইমরান সাহেবের পরিচিত না, কিন্তু ওনার বিভিন্ন ইন্টারভিউতে আমি যতটুকু জেনেছি উনি ও লেভেল এ লেভেল করেছেন, বিবিও পড়েছেন। এবং সাদিকটা হচ্ছে সাদিক আগ্রহ যেটা, এটা ওনার নামে, ওনার এক বন্ধুর নামে প্রতিষ্ঠানটা। উনি হচ্ছেন এটার চেয়ারম্যান, নামটা ওনার। উনি একসময় ব্যবসা বাণিজ্য অনেক লস টস করেছেন, অনেক ক্ষতিও হয়েছে ওনার। ছোটোকাল থেকে উনি গরু প্রেমিক ছিলেন, ওনার সম্পর্কে আমি যতটুকু জানি। এবং উনি অনেক গরুর দেশীয় যেমন কাজ করেন, আন্তর্জাতিকভাবেও উনি গরুর উপর অনেক গবেষণা করেন। এবং দেখেন না, গরুর দাদাকে, বাবাকে, দুলাভাইকে গরু কটা প্রেম করেছে, ভালোবেসছে, আদৌ বিয়ে করেছে কিনা, সব ইনফরমেশনই কিন্তু ওনার কাছে আছে। এটা হাস্যকর হলেও অত সঠিক হতেও পারে, আমরা তো করে দেখিনি এটাকে, অতটা সার্চ করে দেখিনি বিষয়টা এরকম। গরুর উপরে উনি যথেষ্ট পরিমাণ, গবাদি পশুর উপরে উনি যথেষ্ট পরিমাণ বিজ্ঞ। উনি ছোটোকাল থেকে হাঁস, গরু, মহিষ টহিষ পালতেন। আমি যতটুকু জানি, ভুল না করলে ওনার বাবা দীর্ঘদিন কিডনি ডায়ালাসিস করিয়েছিলেন, এবং সেই সময় উনি ডায়ালাসিসের সময় বাবার সাথে থাকতেন। থাকতে থাকতে এক পশু বিশেষজ্ঞর সাথে ওনার দেখা হয়েছিল। উনি তাকে বলেছিলেন একটা কথা, যে তুমি যদি খামারি হতে চাও, তাহলে তুমি আগে খামারে নিজেকে ইনভলভ করো। এবং ওনাকে আমার পারফেক্ট খামারি মনে হয়েছে। এখন হচ্ছে ওনার পরিচয়টা আমি দিলাম। উনি এখানে 100% ডেডিকেটেড। উনি কষ্ট করে একটা প্রতিষ্ঠান দাঁড়া করিয়েছেন। করোনার মধ্যে ওনার অনেক লস টস হয়েছিল। উনি বিজ্ঞ, কিন্তু উনি লস হলে উনি হেরে যান না, ওনার এই অ্যাডামেন্টটা। কারণ পীর ভাইয়ের চোখে উনি হচ্ছেন বৃহস্পতির জাতক। তো বৃহস্পতির জাতকটা শান্ত হেরে যায় না, কিন্তু ওনার এখন শনির অন্তর্দশা চলছে। ইমরান ভাই, আপনি আমার সাথে যোগাযোগ করেন, ঠিক আছে? আমি আপনাকে কিছুটা গ্রোমিং করতে হবে, করলে আশা করি আপনি পরে ভালো করবেন। মানুষ হেরে যায় না কখনোই, মানুষ কখনো হেরে যায় না, পরাজিত হয় না। একটা সাময়িক সময়ের জন্য হয়তো সিস্টেমিত হতে পারে, মানুষ আবার দাঁড়ায়। আপনি যতটুকু এখানে এসছেন, সম্পূর্ণ নিজের কোয়ালিটিতে জ্ঞানে এসছেন, এবং ভাইরালও হয়েছেন আপনি, ঠিক আছে? আপনার জন্য শুভকামনা রইল। সরকার সঠিক কাজটা করেছে, খাল দখল করে কাজটা করাটা ঠিক হয়নি। আপনার একটা জিনিস ভালো লেগেছে, সরকার ভালো কাজ করেছে। আমি ভাড়াটিয়া ছিলাম, আমি আমার ঘর ছেড়ে দিয়েছি, এখন বাড়িওয়ালা বুঝবে এটা। ইউ আর কোয়াইট ইন রাইট, আই থিঙ্ক সো। আপনার জন্য আমার পরামর্শ থাকবে, আপনি অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন, নিয়মের মধ্যে থেকে ব্যবসা করেন, ব্যবসা হালাল। তবে অতি মুনাফাটা অন্যায়। অন্যায় বলতে এটা অন্যায় বলবো না, অতি মুনাফা অন্যায় নয়, অতি মুনাফা অবিচার, অন্যায় না। অন্যায় আর অবিচারের মধ্যে পার্থক্য আছে। মনে করেন আমি 1 লাখ টাকা দিয়ে একটা জিনিস কিনে খরচ হলো, সেটার পিছিয়ে ধরাম 10,000 টাকা। আমি 1 লাখ টাকার জিনিসে আমি 1 লাখ টাকা লাভ করতে পারি, বাট 1 লাখ টাকার জিনিসে আমি যদি 10 লাখ টাকা লাভ করতে চাই, তাহলে সমাজটা কী হলো জানেন? এটা একটা মার্কেটিং সিস্টেমে সমাজে যারা মুনাফালোভী আছে, অতি মুনাফালোভী, তারাও এই সিস্টেমটা যদি ফলো করে, যদি তেল যিনি উৎপাদন করেন, তিনি যদি মনে করেন যে আমার তেল উৎপাদন খরচ 50 টাকা, আমি এটাকে 50 গুণ ব্যবহার করবো, তা আপনিই দেখেছেন যে 9 লাখ টাকা যে লাভ করেছেন, আপনি সব কিছু কিনে টিনে বাড়িতে 1 লাখ টাকা নিয়ে যেতে পারবেন না। তো আমাদের অতি মুনাফা লাভের যে একটা টেন্ডেন্সি বাংলাদেশে কাজ করছে, এখান থেকে আমাদের সরে আসতে হবে।
এটা প্যাট্রোনাইজ করা যাবে না কোনোভাবে। একটা মানুষের কতটুকু লাভ হতে পারে? 10% লাভই তো এনাফ আমি মনে করি। একটা যদি 3000% লাভ হয়, এটা তো আসলে খুবই একটা রিস্কি জব। ঠিক আছে, হ্যাঁ, আপনার 2-4টা গরু মরে যেতে পারে। আর আমি আমদানির ব্যাপারটা একটু এখানে আমি কনফিউজড, যে বিদেশি জাতের এই জিনিসটা আনা যাবে না, এটা আনা যাবে না। সমস্যাটা কি? আমেরিকান জাত যদি ওই আমি দেখেছিলাম যে কোনো একটা কাশ্মীরে নাকি কোনো একটা জাতি আছে, পৃথিবীর বিভিন্ন জায়গার মেয়েরা ওখানে যে ওখানের পুরুষের সাথে মিলিত হয়ে ওখানে সন্তান ধারণ করতে যায়। কারণ ওদের যে ওই ইমরান ভাইয়ের যে একটা বায়োগ্রাফি আছে না, ওই যে দাদা বাবা কি কি দায়িত্ব, ওই একটা আছে যে একটা ফোর ফাদারের যে একটা বায়োলজিক্যাল একটা অ্যাটলাস আছে, তো এটারও ওদেরও ওই ওখানকার ওই যে ককেশাস, ওরা হচ্ছে অরিজিনালি ককেশাস গোত্রের লোক, এবং ওরাই হচ্ছে আর্য। এই আর্যের রক্ত ধারণ করার জন্য অনেক মহিলারা এসে ওখানে গর্ভ ধারণ করেন টাকা দিয়ে। এখন বিষয়টা হয়েছে যে ইমরান ভাই না, এখন যদি আমরা বিদেশি জাতের কোনো প্রাণী এনে তার সাথে এটাকে একটা ক্রস করে বিট করে আমরা যদি উন্নত জাতের কিছু তৈরি করতে পারি, এতে আমি তো মনে করি এক্ষেত্রে যে এত পিছিয়ে থাকার তো কারণে এটা তো একটা নতুন জাত তৈরি হলে ভালো হবে। সমস্যা ঠিক বাংলাদেশে যদি নতুন জাতের একটা গরু হয়, সেই গরু দিয়ে যদি 50 কেজি 100 কেজি দুধ পাওয়া যায়, তাকে যদি লালন পালন করে 2000 কেজি মাংস পাওয়া যায়, এটা দোষের আছে বলে আমি মনে করি না। নিষিদ্ধ কেন হবে? এটা নিষিদ্ধ হওয়ার পিছিয়ে লজিকটা কী আছে আমি একটু জানতে চাই। আমি কিন্তু আইনকে অমান্য করছি না, কিন্তু যদি কোনো ভুল থাকে আইনকে সংশোধন করা যেতে পারে। ঠিক আছে, কেন কোনো প্রাণী বিদেশ থেকে আনাটা নিষিদ্ধ হবে? কারণটা কি? এটা রিজনটা কি? এটা কি কোনো লজিক্যাল রিজন আছে? আর নিষিদ্ধ হলে সেটা কতটা যুক্তিসঙ্গত? ঠিক আছে। আর ইমরান ভাইকে বলবো, আপনি সব ঠিক আছে, বাট আপনি অতি মুনাফা করবেন না। আপনি অতি মুনাফা করবেন না, আর কোনো কিছুকে অতিরিক্ত বাড়িয়ে বলবেন না। কারণ অতিরিক্ত আমরা বাঙালিরা কিন্তু এমনিতেই ভাইজান ভালো বুদ্ধিশুদ্ধি রাখে, ওরা কিন্তু বুঝে যে কোনটা চাপা আর কোনটা সঠিক। আপনি সত্য কথা বলেন, সঠিক বলেন যে ভাই আমার এই গরুটা লালতে পালতে এই করতে এরকম খরচ হয়েছে, আমি আমার সব কিছু মিলে আমি এত % লাভে গরুটা ছেড়ে দিব। তাহলে হবে কি, আপনার অনেক বেশি বিক্রি হবে। আরেক দিক থেকে আপনাকে স্যালুট করি, যারা এই জাতীয় জিনিসগুলো ক্রয় করেন সাধারণত, তারা তো একটু এক্সট্রাঅর্ডিনারি ইকোনমিক্যাল ফাউন্ডেশনের পার্সন। তো এদের একটা ব্যাপার হয়েছে কি, আপনি কিন্তু একটা দুর্নীতিবাজ ধরার একটা ম্যাসিংয়ে পরিণত হয়েছেন। এটা আমি আরও একটা ভিডিওতে বলেছিলাম। যদি আপনার এখান থেকে কেউ মনে করেন একটা ভেড়া কিনে নিয়ে যায়, কতদিন পর তো আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উসিলায় আপনার যেরকম বরকত, আপনি গরু বিক্রি করবেন 3 কোটি টাকা, ছাগল বিক্রি করবেন 50 লাখ টাকা, ভেড়া 20 লাখ, আপনার ওখানে তো মুরগিও বিক্রি হতে পারে 2 লাখ টাকায় যদি মুরগি বিক্রি করেন। এগুলি যারা কিনবে তারা তো স্বাভাবিক একটা অ্যাবনর্মাল ইকোনমিক মেনটেন করে না। তা আপনার মাধ্যমে দুদক যদি আপনার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে, আপনি দুদকের স্পাই হিসাবে কাজ করতে পারবেন। আর এটা আর বড়লোকদের প্রতি বলি, আপনাদেরকে সাধুবাদ জানাই যে আপনারা ধনী, ঠিক আছে, তবে আপনারা গরু কোরবানি দেন সেটাও বড় কথা, কিন্তু আপনারা আপনাদের অর্থটাকে অ্যাকুরেটলি জাকাত দেন, অ্যাকুরেটলি সরকারের ট্যাক্স দেন, জাকাত দেন। জাকাত হচ্ছে মুসলমানের হক, আর ট্যাক্স হচ্ছে সরকারের হক। টাকা আপনি আসল কথা কি, টাকা বৈধভাবে আর্ন করাটা অবৈধভাবে আর্ন করাটা এটা নির্ভর করছে আপনার নৈতিকতার উপরে। কোনটাকে অবৈধ, কারণ আইনের মধ্যেই কিন্তু সব কিছু ঠিক রাখা। স্ত্রীকেও কিন্তু অনেক সময় মানুষের রেপ করে, জানেন? মাইকেল টাইসনের এগেনস্টে কিন্তু রেপ কেস এসেছিল তার স্ত্রীর, কারণ স্ত্রী তার সাথে ফিজিক্যাল রিলেশন করতে চায় না, সে জোরাজুরি করেছিল। মানে পৃথিবীতে যে কোনো জিনিস জোরাজুরি করাটাই রেপ। শুধু ফিজিক্যালি একটা নারীকে জোর করে তার সাথে ফিজিক্যাল রিলেশন করাটাই কিন্তু রেপ না। আমি যদি বাজারে একটা ভালো মাছ কিনতে গেলাম, আমাকে একটা পচা মাছ ধরিয়ে দেওয়া হলো, এটাও কিন্তু ওয়ান শর্ট অফ রেপ। তো ব্যাপারটা হচ্ছে, আমি ধনীদের উদ্দেশ্যে বলবো, যেহেতু আমি লজিক্যাল ফিলোসফার, আমি সমাজের একজন দিক নির্দেশক, ঠিক আছে, আমি হচ্ছেন সমাজের একজন লাইফস্টাইল পীর ভাই। আমি সবাইকে ধনীদেরকে বলবো, প্রথম হচ্ছে আপনারা সরকারের হক আদায় করবেন, ধর্মের হক আদায় করবেন। রাষ্ট্রের টাকা প্রথম শর্ত হয়েছে বিদেশে পাচার করবেন, আপনি যাই করেন দেশে করেন। তারপরে আপনার টাকার হালাল না হারাম সে বিচারটা আমি করব না, তবে কারো হক নষ্ট করবেন না। আপনি আপনার টাকাটা যেভাবে আপনি আর্ন করেন না কেন, সেই বিচার তো আমি করতে পারবো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে পারবে। কারো হক, শ্রমিকের টাকা পাওনা ঠিক মতো দিবেন, আপনি কোনো জমি কারো থেকে নেবেন না। এখন আপনি বিজনেস করেছেন তো একাধিক মাল্টিপল ট্রেড করে আপনার অনেক টাকা এসছে, আপনার ইন্ডাস্ট্রিতে অনেক টাকা আসতে পারে।
ঠিক আছে, টাকা কিন্তু কখনো ব্ল্যাক মানি হয় না, কারণ আপনি যখন টাকার কাছে ব্ল্যাক লেখা নেই। আপনি যখন ওই প্রোডাক্ট থেকে কোনো কিছু পারচেস করতে যাবেন, যেটা আপনার সেলার যিনি বিক্রি করতে চাচ্ছেন তিনি তো আপনাকে তিনি তো বলছেন না যে আপনি কালো টাকার মালিক, আপনার কাছে কোনো পণ্য আমি বিক্রি করবো না, বিষয়টা এরকম। আপনার নৈতিকতাটা যদি হোয়াইট থাকে তাহলে অর্থটা হোয়াইটে রূপান্তরিত হবে। আর ভিডিওটা বাড়াচ্ছি না, সবার শুভ কামনা করি। আমরা যে যার মতো করে দায়বদ্ধতা সৃষ্টি করি, যে যার বিবেকের কাছে ভালো থাকি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভালো থাকবো। রাষ্ট্রের উপর আমাদের সবার দায়ভার আছে, প্রতিটা জনগণের উপর দায়ভার আছে। আমরা আমাদের নৈতিকতাকে জানি কোনোভাবে বিসর্জন না দিয়ে বিজনেস করি, যে যার মতো করে সর্বোচ্চ লেভেলে আমরা মুনাফা করি, কিন্তু তারও একটা লিমিটেশন থাকতে হবে। সেটা সর্বোচ্চ 10% হতে পারে, সেটা কোনোভাবেই 200% হতে পারে না। সবাই যদি ওই অ্যাগ্রোর ইমরান ভাইয়ের মতো হাই পার্সেন্টেজ করতে চায়, ঠিক আছে, তাহলে অনেক জটিলতা সৃষ্টি হবে। ওকে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম পীর ভাই।